হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমি অমিত হালদার। আজকে আমরা যে টপিকটা ডিসকাস করবো সেটা হচ্ছে এমএস এক্সেল 2007 এর মধ্যে কীভাবে গ্রেড বের করবো। তো গ্রেড বের করার জন্য আমরা প্রথমে যে ক্রাইটেরিয়াটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে এই ক্রাইটেরিয়াটা। এটা যে কোনো গ্রেডের ফর্মুলাতে এই ক্রাইটেরিয়াটা আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে 80 গ্রেটার দ্যান ইকুয়াল টু এ, 60 গ্রেটার দ্যান ইকুয়াল টু বি, 45 গ্রেটার দ্যান ইকুয়াল টু সি অ্যান্ড লেস দ্যান 45 ইকুয়াল টু ডি। তো এই ক্রাইটেরিয়াটা যদি আমরা ফলো করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাকে এখানে একটা জিনিস দেখতে হবে যে এই গ্রেড জিনিসের এই যে ব্যাপারটা, এই ক্রাইটেরিয়াটা, এটাকে আমরা বার করবো কোন ফর্মুলা দিয়ে। এটাকে বার করার জন্য দেখো এখানে আমরা একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যদি কোনো স্টুডেন্টের পার্সেন্টেজ 80% গ্রেটার দেন অথবা তার ইকুয়াল টু হয় তবে আমি সেই স্টুডেন্টকে এ গ্রেড দিচ্ছি। তাহলে দেখো এখানে অবভিয়াসলি একটা কন্ডিশন কাজ করছে। তো কন্ডিশন মাত্রই আমরা জানি যে একটা কন্ডিশনাল ফাংশন আমাদের এক্সেলের মধ্যে আছে, এটা হচ্ছে ইফ ফাংশন। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইফ ফাংশনটাকে আমরা এই গ্রেড ক্যালকুলেট করতে গিয়ে কিভাবে কাজে লাগাবো। তো দেখো এখানে আমরা চারটে গ্রেডের কথা বলছি। তো যদি আমরা এরকম ভাবে দেখি যে ইফ গ্রেটার 80% গ্রেটার দ্যান ইকুয়াল টু এ, ইফ 60% গ্রেটার দ্যান ইকুয়াল টু বি, ইফ 45% গ্রেটার দ্যান ইকুয়াল টু সি বা 45% এর নিচে হলে ডি, এরকম ভাবে যদি আমরা দেখি তাহলে একটা জিনিস দেখতে পাবো যে প্রত্যেকটা গ্রেডের জন্য আমাকে একটা করে ইফ নিতে হচ্ছে। দেখো এখানে চারটে গ্রেডের কথা বলেছি, চারটে গ্রেডের জন্য আমাকে চারটে ইফ নিতে হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস ভালোভাবে দেখো যে প্রত্যেকটা গ্রেডের জন্য একটা করে অবটেন্ড মার্কস কিন্তু বলে দেওয়া আছে। শেষে একমাত্র শুধু ডি, যার জন্য কিন্তু কোনো অবটেন্ড মার্কস বলে দেওয়া নেই বা কোনো পার্সেন্টেজ দেওয়া নেই। সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে সবসময় মনে রাখবে যদি কখনো চারটে গ্রেড থেকে থাকে, মানে এদিকে রেজাল্ট যদি আমাকে চারটে বার করতে হয়, তো তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে এই চারটে গ্রেড বার করার জন্য একটা গ্রেড মানে একটা ইফ কম দেব। মানে যদি কোনো সময় চারটে গ্রেড বের করতে হয় তাহলে আমি কটা ইফ নেবো, তিনটে ইফ নেবো। যদি কোনো সময় দুটো গ্রেড বার করতে হয় তাহলে আমি একটা ইফ নেবো। কেন নেবো এটাই এবার বলি। সেটা হচ্ছে ইফ আমরা যখন ইফ ফাংশনটাকে দেখবো, ইফ ফাংশনটা কিন্তু আমাদেরকে দুটো অ্যান্সার দিতে পারে। একটা অ্যান্সার দেবে ইয়েস, আর অ্যানাদার আরেকটা অপশন দেবে যেটা হচ্ছে নো। ইফ আমাদের দুটো কন্ডিশন প্রোভাইড করে, এটা হচ্ছে ইয়েস কন্ডিশন, একটা হচ্ছে নো কন্ডিশন। তো যদি কোনো আমরা পার্সেন্টেজকে বা যদি কোনো ক্রাইটেরিয়াকে যদি আমরা ইফের মধ্যে ফেলি, ইফ ফাংশনের মধ্যে ফেলি, তাহলে ওখান থেকে আমরা দুটো অ্যান্সার পেতে পারি, একটা ইয়েস একটা নো। তো দেখো এখানে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে ইফ 80 গ্রেটার দ্যান ইকুয়াল টু এ, মানে যদি কোনো একটা স্টুডেন্ট 80% বা তার বেশি মার্কস পায়, মানে আমি কি বলছি ইয়েস, তবে সেই স্টুডেন্টটা গিয়ে আমার এ গ্রেড পাচ্ছে। সিমিলারলি আমাকে এটাও ভাবতে হবে যে এই ইফটা তাহলে নো ভ্যালু কি দেবে। আচ্ছা, নেক্সট আমরা ইফটা যদি আসি, সেখানেও দেখা যাচ্ছে যদি কোনো স্টুডেন্ট এই 60% বা তার বেশি মার্কস পায় তাহলে সেই স্টুডেন্টটা বি পাচ্ছে। মানে এখানেও আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওই ইফটা ইএস ভ্যালু আমরা প্রোভাইড করছে। ঠিক সিমিলারলি পরের ইফটাও দেখো সিমিলারলি সিটাকে এটা ইএস ভ্যালু প্রোভাইড করছে। এবারে আমাকে ক্যালকুলেট করতে হবে যে এই ডি ভ্যালুটা তাহলে আমরা কিভাবে বার করব। দেখো একদম শেষের ইফটা যেটা করবে সেটা হচ্ছে একটা নো ভ্যালু অ্যাসাইন করবে, সেটা হচ্ছে ডি। এটা কিভাবে করা সম্ভব সেটা তোমাদের বলি। দেখো প্রথমে আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে আমরা যদি এই গ্রেডটা ক্যালকুলেট করতে যাই, গ্রেডটা ক্যালকুলেট করতে গেলে প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে চারটে ইফ যদি নিই। তো ইফের একটা ফ্লো চার্ট আঁকা যাক। ফ্লো চার্টটা এখানে আমরা দেখবো। যদি এরকম একটা কনস্ট্রাকশন আমরা করি, প্রত্যেকটা ইফের জন্য যদি আমি আলাদা আলাদা করে একটা করে কনস্ট্রাকশন করি তাহলে আমরা কি দেখতে পাবো, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, এটা ইফ মানে এখানে আমি যদি 80% লিখি, এখানে যদি 60% লিখি, এখানে 45% লিখবো, মানে ডিটা গ্রেডটা বের করার জন্য আরেকটা ইফ কিন্তু আমি নিতে পারছি না। আর একটা জিনিস তোমাদের আমি করে দেখাই, এই প্রত্যেকটা ইফ ইয়েস নো দুটো করে ভ্যালু দেবে। তাহলে দেখো এখানে যদি আমরা এ অ্যাসাইন করি, এখানে আমি কিছু অ্যাসাইন করতে পারছি না, ব্ল্যাঙ্ক থাকছে। এখানে যদি আমি বি অ্যাসাইন করি, এর নো ভ্যালুটা ব্ল্যাঙ্ক থাকছে। এখানে যদি আমি সি অ্যাসাইন করি আর এখানে আমি ডি অ্যাসাইন করলে দেখো শেষের ইফটাকে কিন্তু আমরা কমপ্লিট করতে পারছি। বাকি এ আর বি এর ইফের কিন্তু দেখো নো এর জায়গাটায় দুটো ব্ল্যাঙ্ক ভ্যালু চলে আসছে। সবসময় মনে রাখবে ফ্লো চার্টে এটা যদি একটা ইফ হয়ে থাকে, ইফের এই দিকের আর্মটা হচ্ছে ইয়েস ভ্যালু, এই দিকের আর্মটা হচ্ছে নো ভ্যালু, এই দিকের আর্মটা হচ্ছে ইনপুট ভ্যালু।
তাহলে আমরা এর এগেইনস্টে এই ইফটার এগেইনস্টে আমরা দেখো কোনো নো ভ্যালু অ্যাসাইন করতে পারছি না, যেখানে একটা কিন্তু আমার ইফের কনস্ট্রাকশনে একটা ব্রেক ঘটবে বা একটা কলিশন ঘটবে বা একটা এরর ঘটবে। বি গ্রেডটার জন্য যে ইফটা আমরা ডিজাইন করেছি সেই ডিজাইনটার ক্ষেত্রে দেখো ঠিক সেম একটা এরর ঘটবে, যার জন্য আমাকে কনস্ট্রাকশনটা কেমন ভাবে করতে হবে সেটা এবার আমরা একটু ফ্লো চার্টেই এঁকে দেখে নিই। দেখো স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট, এটা 80%, এটা 60%, এটা 45%। দেখো তিনটে এই কনস্ট্রাক্ট করেছি, কিন্তু দেখো কনস্ট্রাকশন ফ্লোটা দেখো চেঞ্জ করে দিয়েছি আমি। আগের যে কনস্ট্রাকশন করেছিলাম সেখান থেকে এই কনস্ট্রাকশনের ডিফারেন্সটা কি বলতে পারে। আমরা এর জিএস ভ্যালুটাকে এ বললাম, ঠিক আগে যেভাবে দেখালাম, এ ডিএস ভ্যালুটাকে বি বললাম, এ ডিএস ভ্যালুটাকে সি বললাম, আর এর নোটাকে আমি ডি বললাম। এবার একটা সুন্দর মজার জিনিস লক্ষ্য করো, ধরো কোনো একটা স্টুডেন্ট সাপোজ এখানে 85% মার্কস পেয়েছে, তো 85% মার্কসটা কি হবে, আগের যে ইফটা দেখছিলাম সেখানে কি হচ্ছিল না, তিনটে জায়গাতেই ওই 85% মার্কসটা যাচ্ছিল, দিয়ে একটা এরর সৃষ্টি করছিল। এবারে দেখো যখন ওই স্টুডেন্টটা 85% মার্কস পাবে, তখন ওই 85% মার্কসটা প্রথম কোন ইফটার কাছে আসবে, ইফ নাম্বার 1 এর কাছে আসবে। 1 ইফটার কাছে এসে কি চেকিং হবে, চেকিং করবে কি না 80% গ্রেটার দেন, মানে 80 এর বেশি না 80 এর সমান। আমরা কি দেখতে পাচ্ছি 85 মানে 80 এর বেশি, ওখানে অবভিয়াসলি ও ইয়েস অ্যানসার দেবে, তখন কি হবে এ, মানে আমার এন্ড বক্সে যে রেজাল্টটা আমি দেখতে পাবো সেটা হচ্ছে এ। দেখো এই 85 ভ্যালুটা কিন্তু আর নিচের ইফগুলোর মধ্যে নামছে না। যদি কোনো একটা স্টুডেন্ট 45 পেয়ে থাকে মার্কস, তার ক্ষেত্রে কি হবে, 45 যদি কোনো স্টুডেন্ট মার্কস পেয়ে থাকে তার ক্ষেত্রে কি জিনিসটা হবে, সেটা হচ্ছে প্রথমে এই ইফটার কাছে আসবে ইফ 1, ইফ 1 এর কাছে যে চেকিংটা হবে সেটা হচ্ছে এই ভ্যালুটা 80% গ্রেটার দ্যান অর ইকুয়াল, কোনোটাই না, তাহলে আমরা কি বলছি নো ভ্যালু বলছি। দেখো আমি এখানে নো ভ্যালুটাকে কেমন ভাবে অ্যাসাইন করেছি, আমি আগেই ইফের ফ্লোচার্টটা এঁকেছিলাম, ওখানে আমি কি বলেছিলাম এই আর্মটা হচ্ছে নো, এই আর্মটা হচ্ছে ইয়েস, আর এই আর্মটা হচ্ছে ইনপুট। যেহেতু আমার গ্রেড কনস্ট্রাকশনের মধ্যে বা গ্রেডের যেই রুলটা আমি এঁকেছিলাম বা যেই গ্রেডের সিস্টেমটা লিখেছিলাম সেটা আরেকবার আমি লিখি এখানে। এই জায়গাটায় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 80% এর সমান বা 80% গ্রেটার দেন হলে এ আছে, কিন্তু না হলে কি হবে সেটা বলা নেই। তো সেই না হলে কি হবে সেই জিনিসটা মানে আমরা রেঞ্জ ক্রিয়েট করব। দেখো রেঞ্জটা কেমন ভাবে হবে, মানে 0 টু 44 পর্যন্ত আমার যে রেঞ্জটা ক্রিয়েট হচ্ছে সেটা কিসের রেঞ্জ, ডি। 45 থেকে 59 পর্যন্ত যে রেঞ্জটা ক্রিয়েট হচ্ছে সেটা কিসের রেঞ্জ, সেটা সি এর রেঞ্জ। 60 থেকে আপ টু 79 পর্যন্ত যে রেঞ্জটা ক্রিয়েট হচ্ছে সেটা বি এর রেঞ্জ। 80 থেকে আপ টু 100 পর্যন্ত যে রেঞ্জটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে এ এর রেঞ্জ। তো এই রেঞ্জটাকে আমরা এখানে কিভাবে কাজে লাগাচ্ছি সেটা দেখো। দেখো আমি এখানে যেটা বললাম সেটা হচ্ছে কোন একটা স্টুডেন্ট 45% মার্কস পেয়ে, তো সেই 45% মার্কসটা প্রথম ইফে গিয়ে চেক করবে। প্রথম ইফটা চেক করার সাথে সাথে একটা অ্যানসার দিচ্ছে যে নো, মানে এই ইফটা ওই প্রোগ্রামটাকে স্যাটিসফাই করতে পারেনি, যার জন্য কি হচ্ছে ও একটা নো অ্যানসার দিচ্ছে। নো অ্যানসারটাকে আমি কি করব, দেখো আমি সুন্দরভাবে নো অ্যানসারটাকে আরেকটা ইফের ইনপুট বানিয়ে দিয়েছি। এই অ্যারোটার দিকে লক্ষ্য রাখো, দেখো তাহলে দেখতে হবে, দেখো আমরা প্রত্যেকটা ইফের ওপরের আর্মটাকে কি বলছি ইনপুট আর্ম। তাহলে দেখো এই ইফটার এটা ইনপুট, আবার এই ইফটার এটাই আউটপুট। আউটপুটটা কি, নো আউটপুট। তাহলে নো আউটপুটে কি হচ্ছে নেক্সট ইফের ইনপুট হচ্ছে, এই জায়গাটা সবসময় মাথায় রাখতে হবে। নেক্সট ইফে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে 60% এর গ্রেটার দ্যান অর ইকুয়াল সেটা চেক করছে। তাহলে এখানেও কি হচ্ছে, এখানেও একটা নো অ্যানসার আমরা পাচ্ছি। তারপর ঠিক সিমিলারলি শেষ ইফটা তো আমরা দেখো এর ইনপুটটাকে আগের ইফের আউটপুটের সঙ্গে ম্যাচ করে দিই, মানে এর নো আউটপুটটা হয়ে যাচ্ছে ইফ নাম্বার 3 ইনপুট। তাহলে দেখো এই ইফটার মধ্যে ঢুকবে 45% মার্কসটা, তখন কিন্তু এইদিকে কোনো ভ্যালু যাচ্ছে না, কারণ ইয়েস হলে তবে এইদিকে ভ্যালু পড়ে যাবে। তো এ কি বলবে, একটা ইয়েস ভ্যালু দেবে, কারণ 45 মানে 45 এর ইকুয়াল। তাহলে কি হবে, এখান থেকে সি গ্রেডটা আমরা আমাদের আউটপুট বক্সে পেতে পারি। আরো একটা এক্সাম্পল দেখা যাক। ধরা যাক এখানে কোন একটা স্টুডেন্ট 25 মার্কস পেয়ে 25, সেক্ষেত্রে কি হবে, প্রথম ইফটার কাছে ফার্স্ট আসবে, সে কি দেবে নো। সিমিলারলি সেকেন্ড ইফ ও নো,
নো দেওয়ার পর কি হবে 45। এই ইফটা 3 নম্বর ইফটাতে গিয়ে আমরা কি পাবো, নো অ্যানসার পাবো। নো অ্যানসার পেলেই আমরা যেটা দেখতে পাবো সেটা ডি। দেখো এটা এখানে একটা জিনিস বলে রাখি, সবসময় মনে রাখবে যে যখন আমরা কোনো ইফের কনস্ট্রাকশন করবো একদম শেষ ইফটা হবে, শেষ ইফটা কিন্তু দুটো কন্ডিশনকে কন্টেন করবে, ইয়েস অর নো। কারণ এর নো এর পর আর কোনো কন্ডিশন আমার কাছে দেওয়া নেই। যদি আমার এখানে ই গ্রেড থাকতো সি ডি ই, তখন আমি আরেকটা ইফ লাগাতাম, সেক্ষেত্রে ইটা আমার শেষ ইফের মধ্যে চলে আসতো। তো দেখো এখানে আমার আর কোনো গ্রেড নেই, আমরা এখানে দেখতে পাচ্ছি আর কোনো গ্রেড নেই, সেই জন্য শেষ গ্রেডটাকে আমি কি বলবো, থার্ড ইফটা নো কন্ডিশনে লাগিয়ে দেবো। কারণ দেখো আমরা এখানে রেঞ্জ ক্রিয়েট করেছি, যদি 45 যদি না পায় তাহলে কি হবে, 44 থেকে 0 পর্যন্ত যে কোনো একটা মার্কস পেলে ও ডি কন্টেন্ট করতে পারে। তার জন্য আমি এইটা দিয়ে দিয়েছি, কারণ এখানে আমার আর কোনো ইফের প্রয়োজন নেই। কেন নেই, কারণ এই নাম্বারটার সঙ্গে আমার আর কাউকে চেকিং করা দাও, কারণ আমরা জানি 45 9 মানে 0 থেকে 44 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু হলেই ওকে ডি ডি রাখবে। ব্যাপারটা ক্লিয়ার? এবারে আমরা যেটা আসবো সেটা হচ্ছে এই ইফটাকে আমরা তো এখানে দেখলাম ফ্লো চার্টে এইভাবে আমরা ইমপ্লিমেন্টেশন করলাম। এবার আমরা এক্সেল 2007 এর মধ্যে আমরা এই ইফটাকে কিভাবে কনস্ট্রাক্ট করব, এই ছবিটা এঁকে দিলে কিন্তু এমএস এক্সেল এর মধ্যে তোমার এই প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে। তো তার জন্য আমাকে প্রথমে এমএস এক্সেল এর ইফের সিনট্যাক্সটা জানতে হবে। সেই সিনট্যাক্সটা কিরকম, এমএস এক্সেল এর মধ্যে আমরা যদি এফ কে কোনো সময় লিখি, আমরা জানি যে ফর্মুলা লিখতে গেলেই সামনে ইকুয়াল টু দিতে হবে। ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে একটা লজিক্যাল টেস্ট, লজিক্যাল টেস্ট কমা, মানে আমরা প্রথমে যে জিনিসটা বললাম সেটা হচ্ছে 80 গ্রেটার দেন ইকুয়াল টু, এই জায়গাটা হচ্ছে লজিক্যাল টেস্ট। নেক্সট কি বললাম, একটা ইয়েস ভ্যালু আসবে আর একটা নো ভ্যালু আসবে। তো ইয়েস ভ্যালুটাকে আমরা কার পরে লিখব, লজিক্যাল টেস্টের পরেই আমার যেটা হবে সেটা হচ্ছে ট্রু ভ্যালু, ট্রু মানে সত্যি, আর ইয়েস ভ্যালুটা। নেক্সট আমরা যেটা লিখব সেটা হচ্ছে ফলস ভ্যালু, ফলস। এটা হচ্ছে আমার পুরো ইফটার সিনট্যাক্স, যেটা আমরা এমএস এক্সেল এর মধ্যে কাজে লাগাবো। তো সিমিলারলি আমাকে যদি এমএস এক্সেল এর মধ্যে আগের গ্রেডটা বের করার জন্য যদি ইফের ফর্মুলাটা লিখতে হয়, তাহলে সেটা কেমন ভাবে লিখবো, দেখো আমি একটা ছোট্ট করে লিখে দিচ্ছি। ওটা আমরা আগেই আমাদের অ্যাভারেজ বা পার্সেন্টেজটা বের করে নিতে হবে, পার্সেন্টেজটা বের করে নেওয়ার পরেই আমি ইফটা লিখতে যাব। তো ওখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে অ্যাভারেজের সেল অ্যাড্রেস। এখানে অ্যাভারেজের সেল অ্যাড্রেসটা এই কারণের জন্যই দিলাম, কারণ আমার যেই সিনট্যাক্সটার কথা বলি, মানে লজিক্যাল টেস্ট যেটা হবে সেটা কার নাম্বারটা নিয়ে পড়ে হবে, অবশ্যই স্টুডেন্টের অ্যাভারেজ নাম্বারটা নিয়ে পড়ে হবে। তো অ্যাভারেজের সেল অ্যাড্রেসটা আমরা দেবো গ্রেটার দ্যান ইকুয়াল টু, এই স্টুডেন্টের অ্যাভারেজ মার্কসটা কি হবে, যদি বেশি বা সমান হয় কত সঙ্গে, 80 সঙ্গে, কমা লজিক্যাল টেস্ট কিন্তু আমার এখানে কমপ্লিট। দেখো অ্যাভারেজ ভ্যালুটা যদি 80 সমান বা 80 বেশি হয় তাহলে কি হবে, প্রথমে আমি ইএস ভ্যালুটা লিখে দিই, কোটেশনের মধ্যে বি ভ্যালুটা। সবসময় মনে রাখবে যদি কোনো বি হবে না, এ হবে। সবসময় মনে রাখবে যদি আমরা কোনো টেক্সটকে প্রিন্ট করতে চাই, আমরা যদি প্রোগ্রামিং একটুখানি সবাই জানি, তো আমরা জানি যে যদি কোনো সময় টেক্সটকে প্রিন্ট আউট দিতে হয় বা টেক্সটকে যদি প্রিন্ট করাতে হয় স্ক্রিনের মধ্যে প্রোগ্রামিংয়ে, তখন কিন্তু সেই টেক্সটটাকে একটা কোটেশনের ডবল কোটেশনের মধ্যে লিখতে হয়। তো সেই জন্য আমরা ডবল কোটেশনটা দিয়েছি। নেক্সট আমরা যেটা লিখবো, এখানে কিন্তু আমরা বি লিখবো না, কি লিখবো, এখানে আমরা নেক্সট ইফটা ইমপ্লিমেন্ট করবো। কারণ আমি বলেছিলাম একটা ইফের নো কন্ডিশনটাই চলে যাবে আর একটা ইফের ইনপুট। এখানে আমরা সেম ভাবে অ্যাভারেজের সেল অ্যাড্রেসটা দেবো। এখানে একটা জিনিস মাথার মধ্যে রাখবে, এখানে যেই অ্যাভারেজটা আমি ইউজ করবো, যেই অ্যাভারেজের সেল অ্যাড্রেসটা ইউজ করবো সেটা কিন্তু সেম স্টুডেন্টের হবে। ডিফারেন্ট স্টুডেন্টের অ্যাভারেজের মার্কস কিন্তু আমরা ডিফারেন্ট স্টুডেন্টের অ্যাভারেজ মার্কসের সেল অ্যাড্রেস কিন্তু আমরা ইউজ করবো না, কারণ আমরা বের করছি একটা স্টুডেন্টের মার্কসের আন্ডারই 4টে গ্রেড, মানে কোন স্টুডেন্টটা এ পেয়েছে, বি পেয়েছে, সি না ডি, তাহলে অবশ্যই আমাকে একটা স্টুডেন্টেরই অ্যাভারেজ মার্কস দিয়ে পরে চেকিংটা করতে হবে। তো দেখো এখানে ইকুয়াল টু 60, সেকেন্ড ইফটা আমাদের তাই ছিল, যদি 60 বা তার বেশি হয় তাহলে কি হবে, ডবল কোটের মধ্যে বি, কমা দিলাম। এখানেও আবার এই ইফটা একটা নো ভ্যালু আমাকে পয়েন্ট করছে, ওই নো ভ্যালুটা কি করবো, শেষ ইফটার ইনপুট। আবার একটা ইফ, দেখো এই ইফগুলোর আগে কিন্তু আর ইকুয়াল টু সাইন দিচ্ছি না, কারণ এই ইফগুলোর প্রথম ইফটার মধ্যেই কিন্তু আমি লিখছি, যেমন আমরা ফ্লো চার্টটা এঁকেছিলাম। এখানেও সেম অ্যাভারেজের সেল অ্যাড্রেস গ্রেটার দ্যান ইকুয়াল টু 45, কমা দিলাম। এখানে একটা লজিক্যাল টেস্ট কমপ্লিট। এরপরে কি করবো, আমরা ইএস ভ্যালুটা দেবো
সি, আর আমার কাছে কোনো ইফ নেই, তার জন্য আমি কি করবো শেষে ডি, এটাকেও কোটেশনের মধ্যে ডি। এরপরে দেখো আমি এখানে একটা ব্র্যাকেট ওপেন করেছি, দুটো, তিনটে ব্র্যাকেট ওপেন করেছি, অর্থাৎ শেষে গিয়ে আমরা তিনটে ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এটা হচ্ছে এমএস এক্সেল এর মধ্যে গ্রেডের ফর্মুলা। এইভাবে আমরা আরো অনেক ফর্মুলাগুলোকে আমরা যদি ইফ কন্ডিশনের মধ্যে কনস্ট্রাক্ট করতে চাই, তাহলে আমাকে এরকম ভাবেই একটার পর একটা লজিক্যাল টেস্ট দিয়ে পরে কাজ করতে হবে। এখানে আমরা যদি চারটে গ্রেড বার করি, বা যদি আমরা এরকম কোনো সময় ডিভিশন বার করি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা ফেল, এরকম যদি কিছু বার করি, তখন সিমিলারলি এখানে শুধুমাত্র এ গ্রেডের জায়গায় যদি আমরা ফার্স্ট লিখে দিই, ফার্স্ট দেখাবে, বি গ্রেডের জায়গায় যদি আমরা সেকেন্ড লিখি, সেকেন্ড দেখাবে, সি গ্রেডের জায়গায় যদি থার্ড লিখি, থার্ড দেখাবে, যদি ডি গ্রেডের জায়গায় যদি ফেল লিখি, ফেল দেখাবে। থ্যাংক ইউ।